সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে নয় জামাত, বললেন আমির। ঈদকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের কর্মযজ্ঞ। নজরুল জয়ন্তীতে ময়মনসিংহ কুমিল্লায় 3 দিনের বর্ণাঢ্য আয়োজন। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবরি ইয়াসমিন। আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বর্তমান সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে নয় জামায়াত ইসলামী, বললেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন। এই সময় তিনি আরও বলেন, করিডোর এবং বিদেশি প্রতিষ্ঠান দিয়ে বন্দর পরিচালনার বিপক্ষে তার দল। সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, মৌলভীবাজার জেলা আমির এম শাহেদ আলী, রাজধানীর পল্টন থানা আমির শাহিন আহমদ খান সহ অন্যরা। ডাক্তার শফিকুর রহমান আজ তার নিজ জেলায় সফর করছেন। সকালে এক মহিলা সমাবেশে অংশ নেন তিনি। পরে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের কর্মী সম্মেলনে যোগ দেন। বিকেল থেকে রাত অবধি আরও অন্তত 4টি সভা সমাবেশে অংশ নেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে আবারও দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এক পথসভায় এমন মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, শিগগিরই অন্তর্বর্তী সরকারকে জুলাই অভ্যুত্থানের বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। পুলিশ, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে এনসিপি নিয়ন্ত্রণ করবে না জানিয়ে তিনি বলেন, সবাই পুলিশের উপর ক্ষুব্ধ, কিন্তু পুলিশকে যারা জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। কর্মসূচির অংশ হিসেবে আজ দক্ষিণ চট্টগ্রামের 8টি উপজেলায় দিনব্যাপী পথসভার কর্মসূচি রয়েছে এনসিপির। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। আমরা কোনো বৈদেশিক শত্রুর প্রেসক্রিপশনে, আমাদের কোনো বৈদেশিক প্রভাবের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ পরিচালিত হবে না। আরো খবর, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিশ্চিত করতে এবারও ট্রেনের বগি মেরামতের কাজ জোরে সোরে চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। এর মধ্যে হস্তান্তর করা হয়েছে 110টি কোচ। মেরামতের কাজ চলছে আরও 30টির। এসব কোচ রেলবহরে যুক্ত হলে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে ঈদ যাত্রা, এমনটাই প্রত্যাশা কারখানা কর্তৃপক্ষের। সাদ্দাম আলীর ছবিতে সহকর্মী মিল্লাতুর রহমান মামুনের রিপোর্ট। সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কশপে চলছে এরকম কর্মযজ্ঞ। শ্রমিকরা দক্ষ হাতে ত্রুটিপূর্ণ ও জরাজীর্ণ কোচগুলোকে করে তুলছেন নতুনের মতো, যেন ফিরে পাচ্ছে নতুন জীবন। প্রিয়জনের সাথে ঈদ করতে যাওয়া মানুষকে নিরাপদে পৌঁছে দিতে এই প্রচেষ্টা। বগিগুলো চেক করি যে তাদের বডি ঠিক আছে কিনা, তাদের আন্ডার ফ্রেম ঠিক আছে কিনা, জানলাগুলো ঠিক আছে কিনা, পাদানি ঠিক আছে কিনা, বিশেষ করে করিডোরগুলো ঠিক আছে কিনা, মেইন ডোর ঠিক আছে কিনা, বাথরুমের ফিটিংসগুলো ঠিক আছে কিনা, এই সমস্তগুলো অত্যন্ত যত্ন সহকারে এখানে দেখা হয়। জনবল কম হয়, মনে করেন যে আমাদের এখানে যতগুলো গাড়ি আউটরান যাবে এক্সট্রা কাজ করা লাগছে, মানে ওভার হয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় আমরা 25% জনবল মোটামুটি নিয়ে আমরা কাজ করতেছি। প্রতি বছরের ঈদের সময় আসলে আমাদের অতিরিক্ত গাড়ি আউটরান দিতে হয়, সেই লক্ষ্যে আমরা এবারও কাজ করতেছি। আসছে ঈদুল আজহায় 100টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এরই মধ্যে রেলের ট্রাফিক বিভাগে 110টি বগি হস্তান্তর করেছে কারখানা কর্তৃপক্ষ। একই সাথে আরও 30টি বগি মেরামতের কাজ চলছে জোরসোরে। কাজ শেষে এসব কোচ যুক্ত হবে বিভিন্ন রুটের রেলবহরে। এবারে ঈদুল আজহা উপলক্ষে 100টি কোচের আউটরানের লক্ষ্যমাত্রা ছিল। আলহামদুলিল্লাহ আমরা গতকালই সেটা অর্জন করতে পেরেছি এবং আগামী দিনগুলোতে আমরা অতিরিক্ত হিসেবে আরও 30টা কোচ আউটরানের টার্গেট নিয়েছি, যাতে অতিরিক্ত যাত্রী রেলে তারা চলাচল করতে পারে এবং ঘরে ফিরতে পারে ঈদ উপলক্ষে।
দেশের সর্ববৃহৎ এই রেল কারখানাটিতে মঞ্জুরকৃত পদ ৩,২২০টি। কর্মরত আছেন মাত্র ৮৫৪ জন, অস্থায়ী শ্রমিক ২১০ জন। এমন জনবল সংকট নিয়েই চলছে দেশের জনপ্রিয় ও আস্থার রেল যোগাযোগকে সচল রাখার কাজ। আমাদের দৈনন্দিন যে ট্রেন চলাচলে যে ট্রেনগুলো চলছিল, আমরা তার চেয়ে বলতে গেলে শর্ট চালাতে হচ্ছিল। তো আমরা সেই শর্টটাকে কাটিয়ে উঠে অতিরিক্ত কোচ আগামী ঈদে আমরা দিতে পারবো। সৈয়দপুর রেলওয়ে কারখানায় নবজীবন পাওয়া এসব কোচ দেশের বিভিন্ন রুটে রেলবহরে যুক্ত হবে, নিরাপদ ও স্বস্তির হবে ঈদযাত্রা। মিল্লাদুর রহমান মামুন, এটিএন নিউজ, নীলফামারী। নজরুল জয়ন্তী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে তার স্মৃতি বিজড়িত ময়মনসিংহ ও কুমিল্লায় নেওয়া হয়েছে ৩ দিনের বর্ণাঢ্য আয়োজন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দড়িরামপুরে নজরুল জয়ন্তী ও মেলার আয়োজন করছে নজরুল একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনের এই আয়োজনে রয়েছে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বইমেলা সহ স্থানীয় শিল্পীদের পরিবেশনা। কুমিল্লাতেও নজরুল জয়ন্তীর আয়োজন ৩ দিনের। এবারের প্রতিপাদ্য ২৪-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৩ দিনের আয়োজন হচ্ছে জেলা শিল্পকলা একাডেমিতে। তিনটায় আলোচনা সভা আছেন এবং আমাদের স্মারক বক্তা হিসেবে অধ্যাপক সলিমুল্লাহ খানকে এবার নির্বাচন করা হয়েছে। তার স্মারক বক্তৃতার পরে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের আলোচনা আছে এবং এরপরে আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। 3 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠানমালা প্রস্তুত করা। দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লায় চলছে 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালা। জেলা শিল্পকলা একাডেমি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির জীবন। 3 দিন ব্যাপী কি কি আয়োজন চলছে সেখানে জানাবেন, কিভাবে উদযাপন করা হচ্ছে জাতীয় কবির জন্মদিন। বাবলি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণ আগে কুমিল্লায় জাতীয় পর্যায়ে 3 দিন ব্যাপী কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি নিজে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন এবং আমরা দেখেছি যে চেতনা নজরুলে সেখানেও কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং এখন এই মাত্র অনুষ্ঠানটি শুরু হচ্ছে এবং ভিতরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে আসলে এই জাতীয় কবির 3 দিন ব্যাপী অনুষ্ঠানকে ঘিরে কিন্তু কুমিল্লার যারা সংস্কৃতি কর্মী, যারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভক্ত রয়েছেন, তারা কিন্তু আসলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে শিল্পকলায় এসেছেন এবং অনুষ্ঠান উপভোগ করার জন্য তারা বসে আছেন। এবং আমরা যেটি জেনেছি যে ঢাকা থেকে অসংখ্য জাতীয় গুণী কবি, সাহিত্যিক এবং যারা শিল্পী রয়েছেন তারা কিন্তু এসেছেন। আজকে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেই নিজের লেখা বিভিন্ন কবিতা এবং গান সেগুলি কিন্তু পরিবেশন করা। এবং এছাড়াও আমি জানাতে চাচ্ছি বাবলি, এখানে কুমিল্লায় কিন্তু আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য স্মৃতি রয়েছে এবং বিশেষ করে আসলে এই কুমিল্লাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেম, বিয়ে এবং ব্যক্তিগত জীবন কিন্তু জড়িয়ে রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে বলা যেতে পারে যে আসলে এই কুমিল্লায় কিন্তু স্মৃতিময় নজরুলের যেই ভূমিকা সেটি কিন্তু আসলে আমরা কখনই ভুলতে পারবো না। বিশেষ করে আসলে এই চেতনা নজরুলকে জাগ্রত করার জন্য তরুণদের মাঝে আবার নতুন করে উপস্থাপন করা হচ্ছে এবং আমরা দেখেছি যিনি সংস্কৃতি মন্ত্রী সরোয়ার ফারুকী তিনি কিন্তু বলেছেন যে নতুনভাবে নতুন বাংলাদেশকে গড়ার জন্য এই চেতনা নজরুলের উদ্বৃত্ত হয়ে কিন্তু বাংলাদেশ গড়তে হবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে যে আয়োজন তার খবর জানাচ্ছিলেন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দড়িরামপুরে নজরুল জয়ন্তী ও মেলার আয়োজন করেছে নজরুল একাডেমি। মেলা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ময়মনসিংহের ত্রিশালে আসলে কি ধরনের আয়োজন চলছে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে, সে খবর জানবো আপনার কাছ থেকে। বাবলি, ধন্যবাদ আপনাকে। প্রেম, দ্রোহ এবং সাম্যের কবির কিন্তু অত্যন্ত স্মৃতি বিজড়িত একটি এলাকা ময়মনসিংহের ত্রিশালের দাড়িরামপুর। এখানে কিন্তু তার যে স্মৃতি এলাকায় কিন্তু প্রত্যেক বছরই যে তার স্মরণে
উদ্বোধনের উদ্যোগে তার ন্যায় কিন্তু এবছরও জেলা প্রশাসনের আয়োজনে এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় 3 দিন ব্যাপী মেলা এবং আলোচনা হাতে নেওয়া হয়েছে। আজ কিন্তু এটি প্রথম দিন। আর কিছুক্ষণ আগে যে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবা ফারজানা কিন্তু এই মেলার এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলোর কিন্তু উদ্বোধন করেছেন এবং এই সাংস্কৃতিক যেখানে আলোচনা সভা হচ্ছে তার পাশেই কিন্তু যে নজরুল একাডেমি রয়েছে সেটি এই নজরুল একাডেমির মাঠে কিন্তু বিশাল পরিসরে মেলা বসেছে এবং ত্রিশালের কিন্তু এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আশপাশের বাড়িঘরে কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসছে এবং প্রত্যেক বছরই কিন্তু এটি একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এই নজরুলের স্মৃতিধন্য এই ময়মনসিংহের ত্রিশালে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ভাবলি ময়মনসিংহের ত্রিশাল থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের ত্রিশাল থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। তিনি নজরুল জয়ন্তী ও মেলার খবর জানাচ্ছিলেন। এই পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরে এসে আরো থাকবে। পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার। অতিরিক্ত ভাড়ায় ঝুঁকিপূর্ণ চলাচল কাজিরহাট আরিচা নৌরুটে। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করা সহ 10 দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। এর আগে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত দেশের সব পেট্রোল পাম্প বন্ধ এবং ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন স্থগিত রাখা হয়। ধর্মঘটের সময় বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যানবাহন চালকরা। রংপুর জেলায় মোট 81টি পেট্রোল পাম্প রয়েছে, সবকটিই পালন করে ধর্মঘট, ফলে সেখানেও ভোগান্তিতে পড়েন চালকরা। সিরাজগঞ্জে ধর্মঘটের কারণে ভোর 6টা থেকে পেট্রোল পাম্পগুলো ছিল তালা। জেলা শহরের পাশাপাশি শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল উত্তোলনও বন্ধ ছিল। উত্তরবঙ্গের 16টি জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলায় তেল সরবরাহ রাখা হয়। দেশের খবরে আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর সঙ্গে। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। দর্শক, বিএনপি, জামাত, এনসিপির গতকালের সাক্ষাতের পর আজ বিভিন্ন রাজনৈতিক দলের 20 প্রতিনিধি 2 দফায় দেখা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বিকেল 5টা থেকে তার সরকারি বাসভবন যমুনায় চলবে সর্বদলীয় এই বৈঠক। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী সাজিদা সুইটি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুইটি, হঠাৎ করে এই সর্বদলীয় বৈঠক কেন হতে যাচ্ছে সেটি সম্পর্কে জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? যেহেতু 5টায় শুরু হবার কথা, কারা কারা পৌঁছেছেন সেখানে? সরকারি বাসভবন গতকাল বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে তিনি কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন সময় যখনই সংকট দেখা দিয়েছে, বিভিন্ন রকমের আলোচনার প্রয়োজন হয়েছে, তিনি কথা বলেছেন এবং সেই ধারাবাহিকতায় গতকাল তিনি কথা বলেছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টার যখন পদত্যাগের গুঞ্জনটা সারা দেশে বেশ তোলপাড় চলছিল, তখন যদিও প্রধান উপদেষ্টার সরাসরি মুখ থেকে বা তাদের প্রেস উইংয়ের পক্ষ থেকে এ ধরনের বর্ণনা পাওয়া যায়নি, কিন্তু তারপরে আলোচনাটি বেশ জোরালোভাবে হয়েছে যে তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি বিভিন্ন কাজে বাধা পাচ্ছিলেন বলে পদত্যাগের কথাও ভাবছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আলোচনার প্রশ্ন আসে এবং গতকাল খুব গুরুত্বপূর্ণ 3টি দলের সঙ্গে তিনি বসেছিলেন এবং আজ তিনি 2 দফায় 20 জন প্রতিনিধির সঙ্গে বসবেন। বিভিন্ন দলের প্রতিনিধিত্ব তারা করছেন। 2 দফার মধ্যে আমি যদি একটু নামগুলো বলি, প্রথমেই শুরু হবে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তাকে তিনি সহ মোট 11 জনের প্রতিনিধি দল এখানে দেখা করবেন। বিভিন্ন তারা প্রতিনিধিত্ব করবেন। মাহমুদুর রহমান মান্না থাকবেন, সাইফুল হক, জুনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালিকুজ্জামান ভুঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু, শহীদুদ্দিন মাহমুদ স্বপন। এটি 5টা থেকে যে বৈঠকটি হবে, যে কথাগুলো হবে সর্বদলীয় বৈঠক, সেই তালিকা।
এরপরে দ্বিতীয় দফার যে বৈঠকটি সেটি 6টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে থাকবেন মাওলানা সাদিকুর রহমান, রেজাউল করিম, মামুনুল হক, আহমেদ আব্দুল কাদের, আজিজুল হক ইসলামাবাদী, মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুসাবিন ইজহার, মুফতি মাওলানা শাখাওয়াত হোসেন রাজি এবং তাদের সাথে নুরুল হক নূর থাকবেন। বোঝাই যাচ্ছে যে কি ছোট বড় নির্বিশেষে সব দলকে এখানে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, সবার কথায় গুরুত্ব সহকারে শোনা হবে এবং তার ভিত্তিতে ভালো একটি সিদ্ধান্ত আসবে যে আসলে এই দেশ পরিচালনার ক্ষেত্রে সবাইকে সাথে নিয়ে যে দেশ পরিচালনার যে উদ্যোগ প্রথম থেকেই ডক্টর ইউনূসের নেতৃত্বের এই অন্তর্বর্তী সরকার বলে আসছেন সেটি তারা কাজে দেখাতে চান। বিশেষ করে নির্বাচনের যে চাহিদা বিএনপির রয়েছে এবং অন্যান্য দলগুলো নির্বাচনকে অন্তত সময় মতো পেতে চান, ভালো পরিবেশের মধ্যে পেতে চান, সবাই লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার করে বলেছেন এবং সেই প্রেক্ষিতে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য সংস্কার, বিচার, নির্বাচন সব মিলিয়ে ভালো একটা প্রস্তুতির জন্যই কিন্তু এই আলোচনাগুলো। আশা করা যাচ্ছে যে একটা ভালো সুফল আসবে এবং একটা অনির্ধারিত একটা বৈঠকের কথা আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি। এখন আমাদেরকে কেউ নিশ্চিতভাবে বলেনি যে এই 20 জনের সাথে কথা বলার পরে প্রধান উপদেষ্টা হয়তো বা আবার গতকাল যে 3টি দলের সঙ্গে কথা বলেছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি তাদের প্রতিনিধিদের সাথে আরেক দফা কথা বলবেন। সবার সাথে কথা বলার প্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নেবেন যে এরপরে দেশ পরিচালনার ক্ষেত্রে কে কীভাবে সহযোগিতা তাকে করবেন। তিনি বারবার করে বলেছেন সর্বাত্মক সহযোগিতা পেলে সবাইকে নিয়ে তিনি একটি ভালো সুন্দর একটি ভালো সময়সীমার মধ্যে নির্বাচনটা করতে চান আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং এখানে যে সেটাই মূল ফোকাস এই 3টি যে তাদের যে চাহিদা নির্বাচন, সংস্কার এবং বিচার, সেই প্রেক্ষিতেই সবার ভালোভাবে একটু অবদান তিনি চাইবেন, সবার সাথে পরামর্শ করে তিনি দেশ পরিচালনা করবেন। সেই প্রেক্ষিতে এই আলোচনাগুলো হচ্ছে। যখনই মিটিংটা শুরু হবে 5টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে, এর মধ্যে নিশ্চয়ই তারা আসতেও শুরু করবেন। আমরা আমাদের দর্শকদেরকে তখনকার পরিস্থিতি অবশ্যই সেই বুলেটিনে জানিয়ে দিব। আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজেদা সুইটি। এই ছিল দেশের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।